আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 3তে সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের এই 0 to Pro অর্গানিক কেমিস্ট্রি মাস্টারি কোর্সে যারা অ্যাটেন্ড করেছো, তোমাদের অবশ্যই তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা যদি কেউ আগের দুটো লেকচার অর্থাৎ লেকচার 1 এবং লেকচার 2 করে না আসো, অবশ্যই সিরিয়াল অনুসারে লেকচার 1 এবং লেকচার 2 করে আসবে। নাহলে আজকের লেকচারে অনেক কিছু তোমরা দেখা যাচ্ছে যে না বোঝার সম্ভাবনা আছে। ঠিক আছে, অতএব লেকচার 1 এবং লেকচার 2 সিরিয়াল অনুসারে করবে। এবং তোমাদের 0 to Pro হওয়ার জন্য আমি জাস্ট 3টা কন্ডিশন বলেছিলাম, এই 3টা কন্ডিশনস তোমরা অবশ্যই মেনে চলবে। নাম্বার 1 হচ্ছে তোমরা প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে, অর্থাৎ লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে সিরিয়াল অনুসারে করবে। এবং দেখা যাচ্ছে যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ক্লাসটা মনোযোগ সহকারে করবে। এটা হচ্ছে নাম্বার 1 যে কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন হচ্ছে অবশ্যই আমি যা ক্লাসে লেখাবো বা মানে যা কিছু আমি করাবো তা অবশ্যই নোট ডাউন করে নিবে দ্রুত। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আমি ক্লাসের শেষে যে এইচডব্লিউ দেবো, এইচডব্লিউগুলো অবশ্যই তোমরা টাইমলি করবে। এবং এই 3টা কন্ডিশনস তোমরা ফলো করার মাধ্যমে তোমরা দেখা যাচ্ছে যে এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে একদম 0 to Pro হতে পারবে ইনশাআল্লাহ। তো আমি স্টার্ট করতেছি ক্লাস। সেটা হচ্ছে আমি আজকে হচ্ছে প্রথমে যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া, যেটাকে আমরা বলতে পারি কি, যে রিঅ্যাকশন অফ অ্যালকিন। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে অ্যালকিনের বিক্রিয়া আমরা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট 5টা বিক্রিয়া আছে। তো 5টা বিক্রিয়া হচ্ছে যা আজকের ক্লাসে আমরা শিখবো। তো এখন প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে নাম্বার 1 হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে আমি হচ্ছে আগের ক্লাসে আমি বলেছিলাম যে অ্যালকিনে কোন ধরনের সংযোজন বিক্রিয়া হয়। অ্যালকিনে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, যেটাকে বলা যায় যে ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, বা ইংলিশে বলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে যে তাহলে কিভাবে হয়। যেমন আমি বলতেছি, যেমন আমরা বলতে পারি ইথিন। অ্যালকিন কি? অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এই কারণে যদি 2টা হাত যুক্ত হয় তাহলে এখানে 2টা হাত থাকবে, সেখানে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। আবার এই কার্বন 2টা হাত যদি বন্ধনে যুক্ত হয় তাহলে 2টা হাত ফাঁকা থাকে, এখানে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে কি হলো? কার্বন কার্বন ডাবল বন্ড দেখা মাত্র বলছি এটা একটা অ্যালকিন। অ্যালকিনের সাফিক্স হচ্ছে কি? ইন। আর হচ্ছে কার্বন সংখ্যা 2টা, দ্যাট মিনস ইথ প্লাস ইন, ইথিন। হ্যাঁ, ইথিন বা ইথিলিন বলে। তো এই ইথিন সবাই দ্রুত লিখবে। ইথিনের সাথে কি করলাম আমরা? হাইড্রোজেন সংযোজন করলাম এবং নিকেল বা প্যালাটিনাম প্রভাবক ইউজ করলাম এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করলাম। তো এখন কথা হচ্ছে এই রিঅ্যাকশনে কি হবে। এটা আমরা হচ্ছে যখন অ্যালকেন প্রস্তুত করছিলাম এই রিঅ্যাকশনটা আমরা দেখে আসছিলাম। অ্যালকেনের প্রস্তুতি বা প্রিপারেশন অফ অ্যালকেনে এই রিঅ্যাকশনটা আমরা দেখে আসছিলাম। সেখানে কি দেখছিলাম? এই অ্যাডিশন যে এই রিঅ্যাকশনটা যে হয়, এখানে কি হয়, এই যে একটা হচ্ছে সিগমা বন্ড, গভীর মনোযোগ দাও, অ্যালকিনের এই যে সিগমা বন্ড যেটা, এটা তো ভাঙে না। তো এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে পাই বন্ড, মানে যেটা দুর্বল বন্ড, সেই বন্ডটা কি হয়, বিক্রিয়াকালে ভেঙে যায়। তাহলে একটা বন্ড যদি ভাঙে তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়, এই কার্বনের একটা হাত ফাঁকা হয়। এবং সেখানে কি হয়, এই যে H প্লাস আলাদাভাবে যদি হয়, মানে কি, ইলেকট্রোফাইল বা কি, যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে বা ইলেকট্রনের প্রতি লোভ আছে বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, ঠিক আছে, তারা কি হয়, এখানে ইলেকট্রন, দেখছো যে ইলেকট্রন আর ইলেকট্রন এখানে চলে এসে কি হয়, অ্যাডিশন বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, বা ইলেকট্রোগ্রাহী দ্রুত বিক্রিয়া বা ইলেকট্রোগ্রাহী সংযোজন বিক্রিয়া। আচ্ছা, তাহলে কি দাঁড়াবে আমাদের বিক্রিয়ায়? এই সিগমা বন্ডটা তো ছিল, ভালো কথা, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। তো এইখানে হচ্ছে কি, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে যে হাত ফাঁকা হইলো, বা আর এই যে হাতটা ফাঁকা হইলো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে ইথেন, CH3 সিঙ্গেল বন্ড CH3, একটা অ্যালকেন, বা যেটাকে আমরা বলি কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, ইথেন। আচ্ছা, তো এটাকে আমরা সহজে আরো কিভাবে লিখতে পারি? সহজে লিখতে পারি হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, মানে এইটাই একই কথা, CH2 ডাবল বন্ড CH2, ইথিন প্লাস কি হাইড্রোজেন সংযোজন, ব্যবহার করা হয়েছে কি নিকেল প্রভাবক অথবা প্লাটিনাম প্রভাবক, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, CH3 সিঙ্গেল বন্ড CH3 মানে ইথেন। এটা ছিল কি, এটা ছিল আমাদের
অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন, অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন অর্থাৎ অ্যালকিন হাইড্রোজেন যে সংযোজন বিক্রিয়া দেয় সেটা হচ্ছে আমরা দেখলাম। এবার আমি সেকেন্ড রিঅ্যাকশনে চলে যাচ্ছি। আচ্ছা আমি একবার চেক করি যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা সকল কিছু ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের সেকেন্ড যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেনকে আমরা কি দ্বারা, হ্যালোজেন বা X দ্বারা বোঝাচ্ছে কি হ্যালোজেন। হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ যারা কি সামুদ্রিক লবণ, সহজে বলে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা হ্যালোজেন সংযোজন, এবং এটাও একটা কি, এটাও একটা ইলেকট্রোগ্রাহী সংযোজন বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। X2 সংযোজন বা হ্যালোজেন সংযোজন। আচ্ছা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিঅ্যাকশন, ঠিক আছে। তো হ্যালোজেন হিসাবে আমি ব্যবহার করেছি এখানে ব্রোমিন, ব্রোমিন, ঠিক আছে। তো এই যে ব্রোমিন যে ব্যবহার করলাম, এখানে আমরা ব্রোমিনই ব্যবহার করি, মানে এর কারণ আছে। এর কারণ হচ্ছে এইটা দ্বারা মূলত অ্যালকিন, এই পরীক্ষাটা দ্বারা মূলত অ্যালকিন শনাক্তকরণ করা যায়, নাম্বার 1। আর একটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। এখন কথা হচ্ছে অসম্পৃক্ত আবার কি ব্যাপার? যে সকল জৈব যৌগে বা যে সকল অর্গানিক কম্পাউন্ডে কার্বন কার্বন যে বন্ড থাকে, সেই বন্ডের মধ্যে পাই বন্ড যদি থাকে, তাহলে হচ্ছে সেই অর্গানিক কম্পাউন্ড হচ্ছে আনস্যাচুরেটেড বা বাংলায় বললে অসম্পৃক্ত। যেমন মানে অসম্পৃক্ত জৈব যৌগ যেমন হচ্ছে অ্যালকিন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। কিছুক্ষণ আগে দেখে আসলাম যে একটা অ্যালকিনের একটা সদস্য দেখছিলাম ইথিন, সেখানে একটা ছিল সিগমা বন্ড কার্বন কার্বন, আর একটা ছিল পাই বন্ড, দ্যাট মিনস পাই বন্ড আছে। তাহলে ইথিন কি? ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত জৈব যৌগ। আবার অ্যালকাইনও কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ। অ্যালকাইনে কি হয়? মানে যেমন আমি একটা এক্সাম্পল দিই, ইথাইন। তাহলে সেখানে কি হয়? একটা থাকে সিগমা বন্ড কার্বন কার্বনে, বাকি দুইটা থাকে পাই বন্ড। আমরা যখন অ্যালকাইন পড়বো তখন এই বিষয়টা, অ্যালকাইনের বিষয়টাও ক্লিয়ার হবে আমাদের ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে এই যে হ্যালোজেন সংযোজন হিসেবে আমরা যে ব্রোমিনকে ব্যবহার করলাম, তো ব্রোমিনের বর্ণ কি? ব্রোমিনের বর্ণ হচ্ছে, ব্রোমিন কি? লাল বর্ণের তরল। ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ঠিক আছে। ব্রোমিন মনোযোগ দাও, লাল বর্ণের তরল অধাতু, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে এই পরীক্ষাটার দুইটা নাম আছে, মানে এই পরীক্ষাটা মূলত দেখা যাচ্ছে দুইটা মানে ব্যাপার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, অসম্পৃক্ততার পরীক্ষা। আর দেখা যাচ্ছে আর একটা বিষয় কি, অ্যালকিন শনাক্তকরণ। আচ্ছা এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এখন কথা হচ্ছে তাহলে আমরা কিভাবে বুঝবো যে মানে রিঅ্যাকশনটা কিভাবে হয়? আচ্ছা তো সে ব্যাপারটা আমি দেখি। যেমন আমি এক নম্বর একটা রিঅ্যাকশন দিচ্ছি, কার্বন কার্বন ডাবল বন্ড, একটা অ্যালকিন নিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এই কার্বনে যদি ডাবল বন্ড ইউজ হয়, হাত ফাঁকা থাকবে কয়টা? দুইটা। আর এই কার্বনে যদি দুইটা হাত ইউজ হয় বন্ধনে, তাহলে হাত ফাঁকা থাকবে দুইটা, ব্যাস। সেই দুইটা হাতে আমরা কি হাইড্রোজেন বসাবো। তাহলে এটা কি? এটা একটা ইথিন, কারণ কি দুই কার্বন আছে ইথ, আর কার্বন কার্বন ডাবল বন্ড, দ্যাট মিনস এটা একটা অ্যালকিন। তার মানে অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, ইথ প্লাস ইন, ইথিন। আচ্ছা তো এখন এই যে ইথিন আছে, ইথিনের সাথে আমরা কি করব? এটা একটা সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, বা বাংলায় বলে জুতো বিক্রিয়া। আচ্ছা জুতো বা সংযোজন বিক্রিয়া কোন ধরনের? কোন ধরনের? ইলেকট্রোফিলিক, ঠিক আছে। আচ্ছা তো এখন ব্রোমিন ব্যবহার করব, আর হচ্ছে CCl4 ব্যবহার করবো। CCl4 কি? CCl4 হচ্ছে বহুল ব্যবহৃত একটা জৈব দ্রাবক, ঠিক আছে। কার্বন ক্লোরিন আছে কয়টা? 4টা, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা তো এখন কথা হচ্ছে এই ব্রোমিনের বর্ণটা কি? ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিনের বর্ণ লাল। তাহলে এই যে পরীক্ষাটা দেওয়া হয়, এই পরীক্ষার ফলে যে ঘটনাটা ঘটে, এই ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়। এবং এই ব্রোমিনের লাল বর্ণ যে দূরীভূত হয়, সেই ব্রোমিনের লাল বর্ণ মানে যেই প্রোডাক্ট বা মেইন উৎপাদ আমরা যাকে পাবো মানে পাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ব্রোমিনের যে লাল বর্ণ সেটা দূরীভূত হবে, মানে বর্ণহীন দ্রবণে পরিণত হবে, ঠিক আছে। এইটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, এই পাত্রে অ্যালকিনি ছিল, অর্থাৎ এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা তো দেখা যাচ্ছে তাহলে বিক্রিয়াটা কিভাবে হবে? এই যে সেম ওয়ে, অর্থাৎ এই যে পাই বন্ড কি ভেঙে যাবে? তাহলে একটা পাই বন্ড যদি ভাঙে তাহলে দুইটা হাত ফাঁকা হবে। এই কারণে একটা হাত, এই কারণে একটা হাত, দুইটা হাত ফাঁকা হবে, ঠিক আছে। কারণ দুইটা ইলেকট্রন, বলছিলাম কি আমি একদম শুরুর লেকচারে, যে সমযোজী যে
যৌগগুলো তারা কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়, সরি মানে জৈব যৌগ যারা আছে তারা কোন বন্ধনের মাধ্যমে গঠিত হয়, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে এইখানে একটা দেখতেছি আমরা সিগমা বন্ড আর একটা দেখতেছি পাই বন্ড। সিগমা বন্ড আর পাই বন্ড এই দুইটাও কিন্তু সমযোজী বন্ধনের মধ্যেই পড়ে, অর্থাৎ যেগুলো কোনো না কোনোভাবে অধিক্রমণ যেভাবেই হোক না কেন, মুখোমুখি বা এটা তোমরা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারে আমি যখন পড়াবো ইনশাআল্লাহ তখন হচ্ছে একদম ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, সংকরণ বা এই জাতীয় ব্যাপারগুলো যখন আমি পড়াবো ইনশাআল্লাহ। তো বিষয় হচ্ছে দেখো আপাতত জাস্ট তোমরা সিম্পলি বুঝো, একদম ইজি ব্যাপার, এটা মারাত্মক ইজি একটা ব্যাপার। সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি হয়, সমযোজী বন্ধন গঠন হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে এই যে বন্ধন হইলো সিগমা হোক বা পাই হোক, কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমেই হবে। তাহলে পাই বন্ড এক প্রকার সমযোজী বন্ধন, দ্যাট মিনস এটা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়। তাহলে দেখা যাচ্ছে এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছিল, এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করছিল, মানে এই পাই বন্ডের কন্ট্রিবিউশন আমি বলতেছি, বাট অধিক্রমণ স্টাইল ভিন্ন, মানে সিগমা যারা তারা হচ্ছে মুখোমুখি অধিক্রমণ আর পাই হচ্ছে পাশাপাশি অধিক্রমণ। বাট এই ব্যাপার নিয়ে তোমাদের এখন দুশ্চিন্তা করা বা টেনশন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই কারণে একটা ইলেকট্রন শেয়ার করছিল, এই কারণে একটা ইলেকট্রন শেয়ার করছিল, তাহলে এই যে ইলেকট্রন শেয়ার করছিল এরা কি হয়, বিক্রিয়ার ফলে এই পাই বন্ড ভেঙে যায়। তাহলে একটা পাই বন্ড যদি ভাঙে তাহলে এই কারণে একটা ইলেকট্রন, দ্যাট মিনস একটা মানে ইলেকট্রন কি যোজনী সমতুল্য বা হাত সমতুল্য, তাহলে এই কারণে একটা হাত ফাঁকা হয়, এই কারণে একটা হাত কি ফাঁকা হয়। সেইখানে দেখা যাচ্ছে কি এক একটা হাত, তাই এই এক একটা হাতগুলো কিসের, মূলত ইলেকট্রনের। তাহলে কথা হচ্ছে এই যে ইলেকট্রন যারা ইলেকট্রোফাইল মানে প্লাস চার্জযুক্ত, তারা কি দেখা মাত্র এই দিকে ছুটে আসবে, অর্থাৎ সংযোজন বিক্রিয়া দিবে, এবং কোন ধরনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দিবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখন ঘটতেছে। হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, সিগমা বন্ডটা তো আর ভাঙে নাই, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, বাট পাই বন্ডটা ভেঙে গেছে, এই কারণে একটা ফাঁকা হয়েছে, এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে। তাহলে এখানে কে যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে এই কার্বন হচ্ছে ধরলাম এইটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বন একটা ব্রোমিন, এই 2 নম্বর কার্বন একটা ব্রোমিন, এবং সব কিন্তু এখন বর্তমানে সিঙ্গেল বন্ড, কারণ পাই বন্ডটা ভেঙে গেছে, এটা এখন আর অ্যালকিন নাই, তাহলে এটা কি সব সিঙ্গেল বন্ড, দ্যাট মিনস এটা একটা অ্যালকেন কোনো না কোনোভাবে, ঠিক আছে। এবং যেহেতু কি সব সিঙ্গেল বন্ড, আর হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে যে 1 নম্বর কার্বন একটা ব্রোমিন, 2 নম্বর কার্বন আর একটা ব্রোমিন, তাহলে দুইটা থাকলে হয় ডাইব্রোমো, মানে ব্রোমো কয়টা, দুইটা, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, যৌগের নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন। এবং এটার বর্ণ কি হবে, এই যেখানে আমরা নিছিলাম, এই কাজটা যেখানে করছিলাম আমরা বিক্রিয়ার, সেখানে শুরুতে কি বর্ণ ছিল, লাল বর্ণ, আর এই যে 1,2 ডাইব্রোমো যে ইথেন উৎপন্ন হয়েছে এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে বর্ণহীন, দ্যাট মিনস এই যে লাল বর্ণ কি, লাল বর্ণ যে দূরীভূত হয়েছে, যে বর্ণহীন একটা যৌগ উৎপন্ন হয়েছে, এইটা দ্বারা আমরা খুব সহজেই বুঝি যে এখানে কি, এখানে মানে যে পাত্র নিয়ে আমরা পরীক্ষাটা চালাইছিলাম সেখানে হচ্ছে কি, সেখানে মূলত অ্যালকিন ছিল, ইথিন একটা অ্যালকিন ছিল, এবং দেখা যাচ্ছে কি, এবং অ্যালকিনে অবশ্যই অ্যালকিনে কি একটা সিগমা একটা পাই বন্ড থাকে, দ্যাট মিনস অ্যালকিন একটা কি অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তাহলে এটা কি, তার মানে আবার এই একই জিনিস দ্বারাই আমরা বুঝলাম যে এটা একটা কি অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে। কারণ এই যে বর্ণ দ্রবীভূত হয়েছে, লাল বর্ণ কি বর্ণহীন দ্রবণে পরিণত হয়েছে, এখান থেকেই আমরা খুব সহজে বুঝি যে এখানে অ্যালকিন ছিল এবং এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। তো আমি আশা করতেছি ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো তোমরা হচ্ছে সবাই একটা নোট লিখে নাও, সবাই দ্রুত লিখবে নোটটা। সেটা হচ্ছে অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন, যেটা আমরা আগে করলাম যে বিক্রিয়াটা, ও হ্যালোজেন সংযোজন ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যেটা আমি বলছি কিছুক্ষণ আগে কয়েকবার বলছি, তারপরে লিখে দিই, তোমাদের রিভিশন দেওয়ার সময় সুবিধা হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, তোমরা এতটুকু লিখে নাও, আমি বোর্ডটা কিছুক্ষণের মধ্যে মুছে দিচ্ছি।
আচ্ছা, আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমাদের অ্যালকিনের যে বিক্রিয়া বা রিয়াকশন, সেটা 3 নাম্বার যে বিক্রিয়াটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাডিশন অফ HX। HX মানে হাইড্রোহ্যালাইড, এক্স দ্বারা বোঝাচ্ছে হ্যালাইড। কারা 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 আছে হ্যালাইড, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, ঠিক আছে। HX দ্বারা তাহলে আমরা কি বুঝি? এইচ দ্বারা মূলত মানে হাইড্রোজেন আয়ন বুঝি, অর্থাৎ হচ্ছে তাহলে HX দ্বারা যেমন একটা এক্সাম্পল HCl, তারপর হচ্ছে HBr হাইড্রোজেন ব্রোমাইড, ঠিক আছে। এরা কি? এরা হচ্ছে HX বা বলা যায় কি হাইড্রোহ্যালাইড। ওকে, তাহলে অ্যাডিশন অফ HX। ওকে, তো এই HX দ্বারা আমি বুঝাচ্ছি যে কি বুঝাইলাম। HX দ্বারা HCl, HBr ইত্যাদি। আচ্ছা, সবাই দ্রুত লিখবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই HX সংযোজন অ্যালকিনের, এটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দুইটা মেকানিজম হচ্ছে, মানে দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে দেখা যাচ্ছে যে দুই নীতির সাহায্যে আমরা করতে পারি, মানে তাও কন্ডিশন আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আগে তোমরা লেখো। একটা নীতি ফলো হয় হচ্ছে মার্কো-নিকফের নীতি, মার্কো-নিকফের নীতি। আর একটা ফলো হয় হচ্ছে খারাসের পারক্সাইড নীতি, খারাসের পারক্সাইড নীতি, ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যান্টি মার্কো-নিকফ, মানে মার্কো-নিকফের আর কি নীতির বিপরীত আর কি, অ্যান্টি মার্কো-নিকফ রুল, ঠিক আছে। মানে মার্কো-নিকফের যে নীতি বা রুল আছে সেটার বিপরীত হচ্ছে খারাসের পারক্সাইড নীতি বা অ্যান্টি মার্কো-নিকফ রুল। এখন প্রশ্ন হইলো তাইলে কোনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? তাহলে প্রথমে আমরা মার্কো-নিকফের নীতিটা শিখি, ঠিক আছে, তারপর পরবর্তীতে আমরা অ্যান্টি মার্কো-নিকফের নীতিটা শিখতেছি। তো কথা হচ্ছে এই যে বিক্রিয়াটা এই যে HX মানে হাইড্রোহ্যালাইড সংযোজন অ্যালকিনের সাথে, এই হাইড্রোহ্যালাইড সংযোজন কিভাবে হবে সেইটা আমরা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দুইভাবে হচ্ছে যে মূলত মানে দুই নীতির সাহায্যে বের করি। একটা হচ্ছে যদি পারক্সাইড থাকে তখন হচ্ছে আমরা খারাসের পারক্সাইড নীতি ব্যবহার করি, যেমন H2O2 থাকলে বা R2O2 থাকলে হচ্ছে আমরা খারাসের পারক্সাইড নীতি নীতি অ্যাপ্লাই করে আমরা মেইন প্রোডাক্টটা পাই। আর যদি পারক্সাইড না থাকে এই HX বা হাইড্রোহ্যালাইড সংযোজনের ক্ষেত্রে অ্যালকিনের সাথে, যদি পারক্সাইড না থাকে সিম্পলি হচ্ছে HX অ্যাডিশন, তখন আমরা মেইন প্রোডাক্ট পাবো হচ্ছে মার্কো-নিকফের নীতির সাহায্যে। তো কথা হচ্ছে এখন একটু কঠিন মনে হচ্ছে, বাট একদম মারাত্মক ইজি। আমরা হচ্ছে এই প্র্যাকটিস মানে এক্সাম্পল যে প্র্যাকটিস করবো এর মাধ্যমে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে মার্কো-নিকফ নীতি, আচ্ছা, প্রথমে মার্কো-নিকফ নীতিটা আমি লিখে নিই, সবাই দ্রুত লিখে দেবে। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে
বেশি হাইড্রোজেন পরমাণু থাকে প্রধানত সে কার্বন পরমাণুতে যুক্ত হয়। প্রধানত সেই কার্বন পরমাণুতে যুক্ত হয়। প্রধানত সেই কার্বন পরমাণুতে যুক্ত হয়। এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারে যে কিছুই বুঝি নাই, না বোঝাটা খুবই স্বাভাবিক, কিন্তু এর মতো মারাত্মক কিছু ব্যাপার আর পৃথিবীতে নাই। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ব্যাপারটা আসলে আমরা বুঝি অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের। আচ্ছা, এখন কথা হচ্ছে অপতিসম অ্যালকিনটা কি জিনিস সেটা আগে দেখি। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো ইথিন। সাপোজ আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই, ইথিনের এক্সাম্পল দিলাম, যেটা একটা কি অপতিসম অ্যালকিন। প্রশ্ন হলে কীভাবে হইলে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা কার্বন ইথ, আর হচ্ছে কি অ্যালকিন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইথিন। এখন এই যে ইথিন যে আছে, ইথিনের এই কার্বনটাকে আমরা লক্ষ্য করি, এই কার্বনের দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে, এখানে কার্বন কার্বন বন্ধনে যুক্ত হয়েছে ভালো, বাট হাত ফ্রি আছে কয়টা, দুইটা হাত ফ্রি আছে, সেখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কার্বনের কয়টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে, দুইটা হাইড্রোজেন। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। আবার এই কার্বনটাকে খেয়াল করি, দুইটা হাত বন্ধনে যুক্ত হয়েছে ভালো, দুইটা হাত ফ্রি আছে। এখন কথা হচ্ছে এই যে ফ্রি যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে একটা এই কার্বনের সাথে কয়টা হাত মানে কয়টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু। তার মানে এই কার্বনের দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথেও দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। তার মানে এইটা একটা প্রতিসম অ্যালকিন। এখানে আমরা মার্কনি কাপ অ্যাপ্লাই করব না, এটা কি, এটা একটা প্রতিসম অ্যালকিন। তোমরা লিখে নাও দ্রুত, এটা একটা কি, এটা একটা প্রতিসম অ্যালকিন। ঠিক আছে, আচ্ছা আবার দেখা যাচ্ছে কি হলো, আমি আর একটা এক্সাম্পল দেই। সাপোজ এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, একটা অ্যালকিন বানাই, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এবং এই কারণের দেখা যাচ্ছে যে একটা মানে দুইটা হাতে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে এখানে, আর এই কার্বনের আছে একটা আছে হাইড্রোজেন আর একটা আছে CH3, এটা একটা অ্যালকিন। তো এখানে খেয়াল করো, এখানে এই কার্বনের দেখা যাচ্ছে কি, এই কার্বনের দেখা যাচ্ছে যে এই কার্বনের যে দুইটা হাত, একটাতে আছে হাইড্রোজেন ভালো কথা, আর একটাতে আছে হাইড্রোজেন, মানে এই কার্বনের আছে কয়টা, এই কার্বনের আছে দুইটা হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের কিন্তু হাইড্রোজেন সেম নেই। এই কার্বনের হাইড্রোজেন এখানে একটা আছে, এখানে কি, এখানে হাইড্রোজেনের পরিবর্তে CH3 আছে। তার মানে এখানে কিন্তু আর এটা প্রতিসম অ্যালকিন থাকলো না। এটা কি দেখতে হবে যে হাইড্রোজেন পরমাণু সেম আছে কিনা দুইটা কার্বনে, যেমন এইটাতে আছে দুইটা বাট এটাতে একটা আছে, তার মানে এটা প্রতিসম অ্যালকিন, এটা একটা কি অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে, এটা কি, এটা একটা অপ্রতিসম অ্যালকিন। তো আমরা এই যে মার্কনিকফটা অ্যাপ্লাই করব, মার্কনিকফের নীতিটা মূলত অ্যাপ্লাই করব কিসে, এই অপ্রতিসম অ্যালকিনে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো খেয়াল করো, আর তাহলে এই অপ্রতিসম অ্যালকিনের যেই কার্বনে কি, যে এই অপ্রতিসম অ্যালকিনের যেই কার্বনে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, মানে যেই কার্বন পরমাণুতে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে, সেখানে অপ্রতিসম বিকারকের প্রশ্ন হলো অপ্রতিসম বিকারকের ব্যাপারটা কি জিনিস। তো আমি একটা রিয়াকশন প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে ব্যাপারটা করালেই তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি উপরে এটা মুছতেছি, আমরা তো বুঝলাম যে এটা HX, মানে HX অ্যাডিশন। আচ্ছা তোমরা নিচে লেখো, আমি হচ্ছে উপরে লিখতেছি। তো আমি যে রিয়াকশনটা তোমাদের প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে প্রোপিন দেই আমি, প্রোপিন। ঠিক আছে, প্রোপিনের রিয়াকশন, 1 নম্বর রিয়াকশন, এই একটা এক্সাম্পল যথেষ্ট আর কি। প্রোপিন CH3, এই কার্বনের কয়টা, 3টা 4টা, আবার এই কার্বন হচ্ছে H, 2টা ভালো কথা, 2টা, তাহলে 2টা ফাঁকা আছে, 2টা বন্ডে চলে গেল, এটা 2টা হাত ফাঁকা আছে কয়টা, 2টা, তাই এখানে CH2, এটা কি, এটা হচ্ছে একটা প্রোপিন। হ্যাঁ, এখন এই প্রোপিনের সাথে আমরা দেখছি কিসের অ্যাডিশন, HX অ্যাডিশন। কি অ্যাডিশন, HX। তাহলে HX কি, যেমন হাইড্রোজেন ব্রোমাইড HBr, এটা কি একটা HX বা হাইড্রোহ্যালাইড, HBr এর অ্যাডিশন। আচ্ছা আমি একবার চেক করি, হ্যাঁ সকল কিছু ওকে আছে, HBr এর অ্যাডিশন। আচ্ছা, তো এই বিক্রিয়ায় কি হবে, এই বিক্রিয়ায় মূলত আমরা দুইটা প্রোডাক্ট পাবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আগে মার্কনিকফের নীতিটা আমি বুঝাচ্ছি, তারপর দুইটা প্রোডাক্টে আমি যাচ্ছি। তো
তো মার্কোনিকমের নীতিতে বলছে যে অপতিসম অ্যালকিনের সাথে অপতিসম বিকারকের বিক্রিয়ায়, তাহলে অপতিসম অ্যালকিনের ব্যাপারটা বুঝছি। যেমন এই যে অ্যালকিনটা আমি লিখছি প্রোপিন, এটা কিন্তু একটা অপতিসম অ্যালকিন। কিভাবে আমি দেখাচ্ছি, এই যে কার্বন পরমাণুটা আছে, এই কার্বন পরমাণু দেখা যাচ্ছে এই যে দুইটা হাতে দেখা কি দুইটা হাইড্রোজেন চলে গেছে, দুইটা হাতকে আমরা এইভাবে বিবেচনা করতে পারি। তার মানে আর এই যে কার্বন পরমাণু আছে এক হাতে চলে গেছে কি, এক হাতে চলে গেছে হাইড্রোজেন, আর এক হাতে চলে আসছে এই যে CH3টা, ঠিক আছে। দ্যাট মিনস এটা একটা কি, এখানে এই কারণে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে একটা, আর এই কারণে দেখা যাচ্ছে হাইড্রোজেন আছে দুইটা। দ্যাট মিনস এটা একটা অপতিসম অ্যালকিন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে HBr কি হবে, HBr মানে যদি ভাঙি HBr কে আমরা কি পাবো, H+ পাবো, Br- পাবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা অপতিসম বিকারক। তাহলে প্রশ্ন হলো প্রতিসম কারা, ওই যে আমরা যে ফ্রি রেডিক্যাল দেখছিলাম, এই যে ক্লোরিন অ্যালকেনের ক্লাসে, তাই ক্লোরিন হচ্ছে যে কি আলাদা আলাদাভাবে যে দুইজনই দুইটা ইলেকট্রন নিয়ে যায় সমানভাবে, তাহলে সেগুলো কি চার্জ নিউট্রাল ছিল, মানে প্রতিসম ছিল। বাট এরা কিন্তু প্রতিসম না, একটা হচ্ছে যে প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস। দ্যাট মিনস এটা হচ্ছে একটা অপতিসম বিকারক। তাহলে এই অপতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের H বা ধনাত্মক, এই যে H বা ধনাত্মক যেটা আছে সেটা কিসে যোগ হবে, যে কার্বনে কি, যে কার্বনের কথা হচ্ছে এই যে H+টা তো এইখানেও যুক্ত হইতে পারতো, আবার এইখানেও যুক্ত হইতে পারতো, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে কোনটায় যুক্ত হবে, সেটা আমরা বোঝার জন্যই তো মার্কোনিকভ নিয়মটা ব্যবহার করতেছি। সেখানে কি বলছে যে হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত, যে কারণে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে, যে কারণে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে সেটা কোনটা, এই কারণে কিন্তু বেশি আছে, কারণ এই কারণে আছে দুইটা, আর এই কারণে আছে একটা, এই কারণে আছে দুইটা। দ্যাট মিনস এইটাতে এই ধনাত্মক অপতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত, দ্যাট মিনস H+ প্রান্তটা কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন, যেই কারণের হাইড্রোজেন সংখ্যা মানে যে কারণে কি, যে কারণে আছে যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন বেশি আছে, ঠিক আছে, হাইড্রোজেন পরমাণু বেশি থাকে, বেশি হাইড্রোজেন পরমাণু থাকে প্রধানত সেই কার্বন পরমাণুতে যুক্ত হয়। অর্থাৎ এই H+ বা এই অপতিসম বিকারকের ধনাত্মক প্রান্তটা যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে, আর Br- ঋণাত্মক প্রান্তটা এখানে যুক্ত হবে। বোঝা গেল? তো এটাকে আবার হাজারি স্যারের বইতে সুন্দর একটা লাইন লিখছে যে তেলে মাথায় তেল দেওয়া, তেলে মাথায় তেল দেওয়ার মতো। মানে কি, এই তেলে মাথায় তেল দেওয়ার যে শর্টকাটটা হাজারি স্যারের বইতে যে মজার লাইনটা লিখছে, মানে এটা শর্টকাট হিসেবেও মনে রাখা যায়। আমি ওইটাই শর্টকাটটা দিয়ে মনে রাখতাম যে দেখা যাচ্ছে কি যেইটাতে হাইড্রোজেন আছে বেশি, যেই কারণে হাইড্রোজেন বেশি আছে সেইখানেই বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে। দ্যাট মিনস এখানে আছে হাইড্রোজেন বেশি, মানে এমনি তেল দিয়ে আছে, এমনি এই ব্যাটার হচ্ছে যে কি এই কার্বন ব্যাটার তেল আছে অনেক বেশি, আবার এইটার মধ্যেই হচ্ছে আমরা তেল দিলাম, মানে এইটার মধ্যে আবার H+ দিছি, ঠিক আছে। অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া, আর Br- তো চলে যাবে এইখানে। তাহলে আমরা যে দুইটা প্রোডাক্ট পাবো, মেইন প্রোডাক্ট কাকে পাবো, মেইন প্রোডাক্ট পাবো হচ্ছে মার্কোনিকভ প্রোডাক্ট, যেটাকে প্রায় 90% পাওয়া যায়। অর্থাৎ সংযোজন বিক্রিয়া, কোন ধরনের সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। CH এই যে এই মানে বিক্রিয়ার ফলে কি হবে, এই ইলেকট্রনটা এই যে যেটা পাই বন্ড আছে, পাই বন্ডটা ভেঙে যাবে। তাহলে ভেঙে গেলে এই কারণে দুইটা হাত ফাঁকা হবে, এক হাতে কে বসবে, এই সিগমা বন্ডের মতো আছে CH2। তাহলে একটা এই যে মাঝখানের পাই বন্ড ভাঙলে এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে, আর এই কারণে একটা হাত ফাঁকা হবে। এখন কথা হচ্ছে কোনটায় কি বসবে, ধনাত্মক অংশ যেটাতে যেই কারণে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে ধনাত্মক অংশ বসবে, দ্যাট মিনস H বসবে, ঠিক আছে। আর যেটাতে আর বাকিটা কে বসবে, বাকিটা Br- মানে Br-টা বসবে। তো এখন কথা হচ্ছে বুঝলাম না, এটা না বুঝলাম। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। এটা কত পার্সেন্ট পাবো, এটা পাবো হচ্ছে 90%। মেকানিজম আমি দেখাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। এটাকে কি প্রোডাক্ট বলে, মার্কোনিকভ প্রোডাক্ট, ঠিক আছে। মার্কোনিকভ প্রোডাক্ট যেটা হচ্ছে কি, যেটা মোর স্টেবল, মানে বেশি স্থিতিশীল, এই জন্য বেশি পাওয়া যায়। কেন স্থিতিশীল সেটাও কিন্তু পরীক্ষায় মেনশন করতে হবে, এই রিঅ্যাকশনের মেকানিজমটা লাগবে, ঠিক আছে। একদম সহজ মেকানিজম, আমি জাস্ট ওই সহজভাবে তুমি ব্যাখ্যা দিতে পারলেই রিঅ্যাকশনটা ঠিকভাবে দিবে। মার্কোনিকভের প্রোডাক্টটা তুমি নিজের ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে লিখবে, আর হচ্ছে কি ওই পরে আমি যে একদম সিম্পল মেকানিজমের ব্যাপারটা দেখিয়ে দেবো, ওইটা দিবে, মানে ফুল মার্কস বোর্ডে তোমরা পেয়ে যাবে, যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, এবং তোমরা এসএসসি যে ব্যাচই হোক না কেন, ফুল মার্কস তোমরা বোর্ডে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে মোর স্টেবল, ভালো কথা। তাহলে এখন কথা হচ্ছে এইটার বিপরীতে আমরা একটা প্রোডাক্ট পাই না, যেমন ওই যে এটা নয় বুঝলাম 90%, তাহলে 10% কোনটা পাবো, 10% পাবো ওই যে আমাদের অন্য একটা মত ছিল না যে এই এইচটা যদি এইখানে না যুক্ত এইখানে হইতো, আর বিয়ারটা যদি এইখানে হইতো, রাইট। তো ওইটা হচ্ছে যে আমরা লেস হিসেবে পাই, কারণ তেমন একটা স্টেবল না, CH2। তাহলে এই যে বললাম কি যে এই পাই বন্ড ভেঙে এখানে একটা হাত ফাঁক হয়েছে, এখানে হাত ফাঁক হয়েছে, তাহলে তেলে মাথায় তেল দেওয়া যেটা সেটা তো মার্কোনিকভ প্রোডাক্ট, মোর স্টেবল, বেশি পাই। কেন পাই সেটা হচ্ছে এক্সাম্পলটা আমি কিছুক্ষণ পর বুঝিয়ে দেবো, সমস্যা নাই। আর দেখা যাচ্ছে কি এখানে যদি Br যুক্ত করি আর এখানে একটা H যুক্ত করি, অর্থাৎ CH3 CH2 Br, তাহলে এটা হচ্ছে কি লেস স্টেবল, এটা খুবই কম পাই, 10% পাই। প্রশ্নটা কেন, এখন আমরা সেটা দেখব। এটা মাত্র 10%-এর মতো পাই।
আচ্ছা, তো আমি আশা করতেছি যে তোমরা এই নিচেরটুকু লিখছো, আমি মুছে দিচ্ছি। তো এখানে আমাদের যে ব্যাপারটা ঘটতেছে, আমরা যে রিঅ্যাকশনটা নিয়ে আলোচনা করতেছিলাম, প্রোপিন দিছিলাম ঠিক না, প্রোপিন CH3 CH ডবল বন্ড CH2 প্রোপিন। হ্যাঁ, তো এখানে কি করছিলাম, HBr বা হাইড্রোহ্যালাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোহ্যালাইড কি সংযোজন করছিলাম, ঠিক আছে। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট আমরা পাই কিভাবে পাই, খেয়াল করো। যেটা মোর স্টেবল, এখানে কিন্তু বিক্রিয়া মধ্যস্থ একটা কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, CH3 অর্থাৎ এখানে CH3 আছে, এখানে CH আছে, এখানে CH3 আছে। এখন যদি বিআরটাকে আমরা যদি চিন্তা না করি, তখন কিন্তু আমরা একটা ব্যাপার এখানে পাই, কি পাই, একটা কার্বোক্যাটায়ন পাই। সেটা কত ডিগ্রি, CH3, এই যে প্রথমটার CH3, ঠিক আছে। তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন পাই, এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা আমি আগের ক্লাসের লাস্টের দিকে কার্বোক্যাটায়নের ব্যাপারটা দেখাইছিলাম, কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আচ্ছা, তো ওই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর হচ্ছে ওখানে কি হয়, ওই যে বিআর মাইনাস যে প্রান্তটা, সেটা কি, সেটা যুক্ত হয়। বিআর মাইনাস যে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ যুক্ত, তার মানে কি ওর আকর্ষণ বা ভালোবাসা আছে কার প্রতি, পজিটিভের প্রতি। দ্যাট মিনস এটা কি, এটা নিউক্লিওফাইল, ঠিক আছে। তো অর্থাৎ ও হচ্ছে কি এখানে ছুটে যাবে। দ্যাট মিনস এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি বেশি স্টেবল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি মোর স্টেবল বা বেশি স্টেবল, ঠিক আছে। কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কারা, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এরপর 2 ডিগ্রি, এরপর হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর পরেরটাতে কি হয়, CH3 CH2, এখানে যদি CH2 বিবেচনা করি, বিআরটা যদি আমরা মানে কনসিডার না করি, মানে বিক্রিয়া মধ্যস্থ কারা উৎপন্ন হয় সেটা দেখার জন্য, তাহলে কি এখানে CH3 CH2, এখানে CH2 পরে কি একটা প্লাস আছে, দ্যাট মিনস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো সেই ব্যাপারটা আমি দেখি। CH3 CH2 CH2 মানে বিক্রিয়া মধ্যস্থ যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়েছে সেটা আমরা কনসিডার করতেছি বিআর মাইনাস, দ্যাট মিনস একটা নিউক্লিওফাইল। এখন কথা হচ্ছে এর ভালোবাসা বা আকর্ষণ আছে কার প্রতি, নিউক্লিয়াসের প্রতি, মানে পজিটিভের প্রতি, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি লেস স্টেবল বা কম, মানে কম স্থিতিশীল বা লেস স্টেবল, ঠিক আছে, লেস স্টেবল। এবং লেস স্টেবল থাকার কারণে কি হয়েছে, লেস স্টেবল থাকার কারণে এখানে আমরা যে প্রোডাক্টটা পাইছি মোর স্টেবল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয় যে প্রোডাক্টটা পাইছি সেটা কি বেশি পরিমাণে পাইছি, অর্থাৎ CH3 CH Br, আর এখানে কি তেলা মাথায় তেল দেওয়া CH3, ওকে। আর এখানে কি CH3 CH2 Br, মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে পাইছিলাম হচ্ছে কি, এই দেখো এটা কি সব সিঙ্গেল বন্ড না, সব সিঙ্গেল বন্ড, ভালো কথা, এবং একটা ব্রোমিন, অর্থাৎ এটা হচ্ছে কি 1 ব্রোমোপ্রোপেন, এটার নাম হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। কেন প্রোপেন হলো, কারণ সব সিঙ্গেল বন্ড, এটা অ্যালকেন, এবং কি হ্যালো অ্যালকেন, বা তোমাদের হচ্ছে ইজিলি বুঝো এটা হচ্ছে কি, মানে 1 নম্বর কার্বনে ব্রোমিন আছে 1 ব্রোমোপ্রোপেন। নামকরণের সময় এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমাদের নামকরণ করাটা মানে বিষয় না, আমাদের বিষয় হচ্ছে ব্যাপারটা ইজিলি বোঝা, 1 ব্রোমোপ্রোপেন। আর এটা কি 1 নম্বর, আমরা যদি এখান থেকে ই করি বা এখান থেকে কার্বনের নামটা মানে কার্বনের সংখ্যাটা ধরি 1 2 3, দ্যাট মিনস এটা কি 2, ব্রোমিনটা আছে 2 তে, দ্যাট মিনস 2 ব্রোমোপ্রোপেন। তাহলে 2 ব্রোমোপ্রোপেন কত পার্সেন্ট পাইতেছি, 90%, মানে অনেক বেশি পরিমাণে পাচ্ছি মেইন যেটা। এবং সেটা কোন নিয়ম মেনে চলছে, মার্কোনিকোভের নীতি মেনে চলছে। আর যেটা পরেরটা পাইছি সেটা হচ্ছে কি 1 ব্রোমোপ্রোপেন, সেটা কি মাত্র 10%-এর মতো পাইছি। প্রশ্ন হলো কেন বা মেকানিজমটা কি, সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের মেকানিজম। কার্বোক্যাটায়ন অনুসারে আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন
মোর স্টেবল। তোমরা হচ্ছে প্রথমে কি করবে, প্রথমে বিক্রিয়াটা সুন্দরভাবে লিখবে এবং মার্কোনিকভের নীতিটা লিখবে, অর্থাৎ ওই যে বিকারকে মানে অপতিসম অ্যালকিনের কি অপতিসম অ্যালকিনের ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে কি এবং অপতিসম বিকারকের ধনাত্মক প্রান্ত বা যে হাইড্রোজেন যে প্রান্তটা সেটা কোথায় যুক্ত হবে, সেটা যুক্ত হবে হচ্ছে যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, অপতিসম অ্যালকিনের যেই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে ওই অপতিসম বিকারকের ধনাত্মক অংশ যুক্ত হবে, যেটা তোমরা বুঝছো একদম সহজে, একদম হুবহু মুখস্থ লেখার দরকার নেই, যেটা তোমরা বুঝছো একদম ইজিলি হচ্ছে এভাবে তোমরা লিখে দিবে, ঠিক আছে। আর হচ্ছে তারপর কি করবে, তারপর জাস্ট সিম্পলি এই দুইটা স্টেপ সুন্দরভাবে লিখবে এবং তো লাস্টে লিখে দেবে কি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর স্টেবিলিটির জন্য আছে কি মূলত এই কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসারে স্টেবিলিটির জন্য আমরা 2 ব্রোমোপ্রোপেন 90% পাইছি মার্কোনিকভ নীতির সাহায্যে। ব্যাস এইটা হচ্ছে তোমরা উল্লেখ করে দিবে বোর্ডে, ফুল মার্কস তোমরা ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আগের ক্লাসে কার্বোক্যাটায়নের ব্যাপারটা আমরা দেখে আসছি, গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, তো মার্কোনিকভ অ্যাপ্লাই করে এই বিক্রিয়াটা আমাদের কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এই বিক্রিয়াটা ছিল 10 স্টার, এখন যে বিক্রিয়াটা করাইছিলাম এটা 10 স্টার বিক্রিয়া ছিল, আমার 3 স্টার মানে 10 স্টার, ঠিক আছে। তোমরা যদি কেউ মার্কোনিকভ নীতির উপরে যদি 10 স্টার না দাও, মানে আমার 3 স্টার, তাহলে এখন দিয়ে নিতে পারো, ঠিক আছে। আমি একবার চেক করতেছি। আচ্ছা, সকল কিছু ওকে আছে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তোমরা সবাই দ্রুত একটা নোট লিখে নিবে। নোটটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা যে রিঅ্যাকশনটা আমরা আগে করছি ওটার রেসপেক্টেড নোটটা লিখতেছি। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল হওয়ায় মার্কোনিকভ প্রোডাক্ট হিসাবে মার্কোনিকভ প্রোডাক্ট হিসাবে 2 ব্রোমোপ্রোপেন অধিক পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুলটা দেখি। অ্যান্টি মার্কোনিকভ রুল, যেটার একটা নাম কি খারাসের পারক্সাইড নীতি। অ্যান্টি মার্কোনিকভ রুল বা যেটাকে বলা যায় খারাসের পারক্সাইড নীতি। এটা আবার একটা টেকনিক আছে। টেকনিকটা কি? টেকনিকটা হলো, সবাই দ্রুত লিখবে। টেকনিকটা হচ্ছে যে মার্কোনিকভের বিপরীত বা তেলে মাথায় তেল না দেওয়া। মার্কোনিকভের বিপরীত বা তেলে মাথায় তেল না দেওয়া। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমি এই যে প্রোপিন যে নিয়েছিলাম, প্রোপিন দিয়ে দেখাচ্ছি। 1 নম্বর রিঅ্যাকশন প্রোপিন দিয়ে দেখাচ্ছি। CH3 4টা হাত পূরণ হয়ে গেছে, CH 2টা হাত ফাঁকা আছে, 2টা হাত বন্ধ চলে যাবে, 2টা 4টা হাত মিলানো কমপ্লিট। এটা কি প্রোপিন। তো এখন কথা হচ্ছে প্রোপিনের সাথে সাপোজ আমি কি করলাম, হাইড্রোজেন ব্রোমাইড একটা হাইড্রোহ্যালাইড সংযোজন দেবো। তো হাইড্রোহ্যালাইড সংযোজন দিলে তো আমাদের মার্কোনিকভ মেইন প্রোডাক্ট পাবো। কিন্তু যদি পারক্সাইড থাকে, খারাসের পারক্সাইডের মেইন ব্যাপার, খারাসের পারক্সাইডটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ, মানে মার্কোনিকভের বিপরীত। মার্কোনিকভ ছিল তেলে মাথায় তেল দেওয়া, আর অ্যান্টি মার্কোনিকভ হচ্ছে তেলে মাথায় তেল না দেওয়া, মানে তার বিপরীত। একদম ইজি, মারাত্মক ইজি ব্যাপার।
তো কথা হচ্ছে কিভাবে হচ্ছে মানে খারসের পারঅক্সাইড কোন ক্ষেত্রে বা এন্টি মার্কনি কাপ কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যখন পারঅক্সাইড থাকবে, যখন কি পারঅক্সাইড থাকবে। তো পারঅক্সাইড কি, যেমন একটা পারঅক্সাইড হচ্ছে H2O2, এটা কি পারঅক্সাইড, একটা পারঅক্সাইড হলো R2O2, ঠিক আছে। H2O2 কি হাইড্রোজেন পারঅক্সাইড, পারঅক্সাইড থাকলে যদি HBr এর সাথে পারঅক্সাইড থাকে, পারঅক্সাইড থাকলে তখন কিন্তু আর মার্কনি কাপ হবে না। মার্কনি কাপ তখনই হবে অপোজিশন অ্যালকিনে যখন পারঅক্সাইড থাকবে না, তখন অ্যাজ ইউজুয়াল নরমালি মার্কনি কাপ হবে, এবং মার্কনি কাপটাই বেশি আসে, অ্যান্টি মার্কনি কাপটা বোর্ডে তুলনামূলক কম আসে, ঠিক আছে। তারপর আমাদের শিখে রাখতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যদি পারঅক্সাইড থাকে তখন কিন্তু আর মার্কনি কাপ হবে না, তখন হবে মার্কনি কাপের বিপরীত অর্থাৎ অ্যান্টি মার্কনি কাপ, বা যেটার আরেকটা নাম হচ্ছে খারাসের পারঅক্সাইড নীতি। ওকে, তাহলে এখানে কি হবে, মার্কনি কাপের বিপরীত। মার্কনি কাপে ছিল তেলে মাথায় তেল দেওয়া, আর হচ্ছে খারাসের পারঅক্সাইড হচ্ছে বা অ্যান্টি মার্কনি কাপ হচ্ছে মার্কনি কাপের বিপরীত, বা সহজভাবে টেকনিকটা হচ্ছে তেলে মাথায় তেল না দেওয়া। তাহলে কি হবে, একটা মানে একটা কি একটা যে পাই বন্ড থাকবে, সিগমা বন্ডটা তো সিগমা বন্ডের মতোই থাকবে, কিন্তু পাই বন্ডটা কি, পাই বন্ডটা যদি ভাঙে, পাই বন্ডটা ভাঙলে এই কার্বনের একটা হাত, এই কারণে একটা হাত কি ফাঁকা হবে। ফাঁকা যদি হয়, মার্কনি কাপে কি ছিল, এইখানে হাইড্রোজেনটা হয়তো অর্থাৎ CH3 হইতো, এখানে হচ্ছে CHBr হইতো, বাট এখানে কি হবে, অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া, এখানে ধনাত্মক অংশ যুক্ত হইতো, H যুক্ত হইতো, আর এখানে Br যুক্ত হইতো। আর এখানে কি তেলে মাথায় তেল না দেওয়া, দ্যাট মিনস এখানে হাইড্রোজেন যুক্ত হবে না, এখানে হবে Br যুক্ত, আর এখানে হবে হাইড্রোজেন যুক্ত, অর্থাৎ CH3 CH2 Br। প্রশ্ন হলো এখন এবারে এইটাই কিন্তু মেইন প্রোডাক্ট পাবো, এবারে এইটাই মেইন প্রোডাক্ট পাবো, ঠিক আছে। এবং সেখানে কি, সেখানে কি দেখে বুঝবো যে মাস্ট এইটা অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এই যে পারঅক্সাইড থাকবে, অর্থাৎ হয় H2O2 থাকবে অথবা R2O2 থাকবে, ঠিক আছে। H2O2 বা R2O2 থাকবে, তখন কিন্তু আর মার্কনি কাপ মেইন প্রোডাক্ট পাবো না, তখন পাবো খারাসের, তখন খারাসের পারঅক্সাইড অ্যাপ্লাই করে, অর্থাৎ মার্কনি কাপের বিপরীত বা অ্যান্টি মার্কনি কাপ অ্যাপ্লাই করে আমরা মেইন প্রোডাক্টটা পাবো। আশা করি আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, আর একটা এক্সেপশন আছে, এই অ্যান্টি মার্কনি কাপে একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা সবাই লিখে নাও। এক্সেপশনটা কি, সেটা হলো এই যে হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া দেয়, তারপর হচ্ছে HCl মানে HBr দেখা যাচ্ছে যে এই খারাসের পারঅক্সাইড নীতি অ্যাপ্লাই করে রিঅ্যাকশন করানো যায়, মানে অ্যান্টি মার্কনি কাপ রুল অ্যাপ্লাই হয়। HCl এর ক্ষেত্রে অ্যান্টি মার্কনি কাপ রুল অ্যাপ্লাই হয়, মানে আমরা প্রোডাক্ট পাবো। কিন্তু দেখা যাচ্ছে যে HI বা হাইড্রোজেন আয়োডাইড এই অ্যান্টি মার্কনি কাপ দেয় না, অর্থাৎ নো রিঅ্যাকশন। কেন দেয় না আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, কারণ তো এক্সেপশনটা লিখে নাও, সেটা হচ্ছে CH3CH11CH2 মানে প্রোপিন, HI হাইড্রোজেন আয়োডাইড, এবং দেখা যাচ্ছে কি নিচে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড অথবা R2O2 আছে, R2O2 আছে, মানে পারঅক্সাইড বা যৌগ আছে। তো এক্ষেত্রে নো রিঅ্যাকশন। প্রশ্ন হলো কেন নো রিঅ্যাকশন, সেটা আমি নোটে লিখে দিচ্ছি, তোমরা নিচে লেখো, নোটে লিখে নাও। সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বন্ড এনার্জি অনেক কম, হাইড্রোজেন আয়োডাইডের বন্ড এনার্জি অনেক কম, ঠিক আছে। তাই এরা নিজেদের সাথে যুক্ত হয়ে যায়, তাই এরা নিজেদের সাথে যুক্ত হয়ে যায়। ওকে, আচ্ছা। তো এখন আমি হচ্ছে এই রিলেটেড কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি, তো তোমরা দ্রুত এটা তুলে নিবে। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। মার্কনি কাপ আর অ্যান্টি মার্কনি কাপের কয়েকটা প্র্যাকটিস দিচ্ছি, যেগুলো আমরা ইতিমধ্যে করে আসছি। প্রোপিন ছিল, ঠিক আছে, প্রোপিন ছিল আমাদের। প্রোপিন ছিল, তাহলে এখন কথা হচ্ছে প্রোপিনের সাথে আমরা সিম্পলি কি করলাম, হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাডিশন রিঅ্যাকশন মানে HX অ্যাডিশন হিসেবে আমরা সিম্পলি হাইড্রোজেন ব্রোমাইড মানে HBr এটা কি করলাম, অ্যাডিশন দিলাম। তো সিম্পলি HBr এর অ্যাডিশন যদি প্রোপিনের সাথে দিই, মানে অ্যালকিনের সাথে HX অ্যাডিশন বা HBr অ্যাডিশন, তাহলে কি হবে, মেইন প্রোডাক্টে কাকে পাবো, মার্কনি কাপ প্রোডাক্ট পাবো। তাহলে মার্কনি কাপ প্রোডাক্ট অ্যাপ্লাই করি কি, তেলে মাথায় তেল দাও, দ্যাট মিনস H প্লাসটা এটা ভাঙলে অপতিসম বিকারক, মানে Br মাইনাস H প্লাস। আচ্ছা, তাহলে কথা হচ্ছে যে
এইচ প্লাসটা যুক্ত হবে কি তেলে মাথায় তেল দেওয়া, অর্থাৎ যে কারণে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে, আর বিআর মাইনাসটা হবে এখানে। আচ্ছা, তো আমি প্রোডাক্ট লিখি। CH3CH Br CH3 মানে 2 ব্রোমোপ্রোপেন, মেইন প্রোডাক্ট আমি লিখছি, ঠিক আছে। 1 2 3 4, হ্যাঁ 4টা হাত পূরণ হয়ে গেছে, রাইট। তারপর হচ্ছে সাপোজ আমি হচ্ছে HCl এর দিলাম, এটার সাথে দিলাম হচ্ছে আমরা HCl, এটাও কি, এটা একটা HX মানে হাইড্রোহ্যালাইড, ঠিক আছে। যেখানে কি, যেখানে H হচ্ছে কি মানে অপোজিশন বিকারক হিসেবে H হচ্ছে প্লাস Cl মাইনাস, তাহলে সেম, যেহেতু কোনো পারক্সাইড নাই তার মানে মেইন প্রোডাক্ট হিসেবে কাকে পাবো, মার্কোনিকভ প্রোডাক্ট, দ্যাট মিনস তেলে মাথায় তেল দেওয়া, ওকে, সহজে মনে রাখার জন্য। অর্থাৎ H প্লাসটা এখানে যুক্ত হবে আর Cl মাইনাসটা এখানে, একটা পাই বন্ড ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়, সেই নিয়মে অনুসরণ করে CH Cl আর এখানে কি CH3, অর্থাৎ 2 ক্লোরোপ্রোপেন, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ওই হাইড্রোজেন, এখন কথা হচ্ছে আমরা পারঅক্সাইডের রিঅ্যাকশন দিই, পারঅক্সাইড HBr প্লাস পারঅক্সাইড, তার মানে তেলে মাথা তেল না দেওয়া, খারাসের অ্যান্টি মার্কোনিকভ, বাকি খারাসের এই যে HBr আছে, যেটা আমরা করে আসছি HBr আছে, আর কি পারঅক্সাইড আছে, পারঅক্সাইড হিসেবে কি H2O2 ব্যবহার হতে পারে বা R2O2 ব্যবহার হতে পারে, তো এখানে পারঅক্সাইড। তো এখন পারঅক্সাইডে যেহেতু HBr এর সাথে পারঅক্সাইড আছে দেখা মাত্র, দ্যাট মিন্স H2O2 বা R2O2 দেখা মাত্র কি বুঝবো যে এটা মার্কোনিকভের বিপরীত, অর্থাৎ তেলে মাথায় তেল না দেওয়া, দ্যাট মিন্স কি হবে CH3CH, এখানে একটা হাত কি ফাঁকা হয়েছে, মানে একটা পাই বন্ড ভাঙে, এখানে একটা, এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে, এই কারণে একটা হাত ফাঁকা হয়েছে, সিগমাটা সিগমার মতো আছে, পাইটা ভাঙছে, তো CH2, এখানে কিন্তু CH3 মানে হবে না, মানে তেলে মাথায় তেল না দেওয়া, যেহেতু কি পারঅক্সাইড আছে, দ্যাট মিন্স মেইন প্রোডাক্ট হিসেবে অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের পারঅক্সাইড নীতি অ্যাপ্লাই করে পাবো। আচ্ছা, তো এখানে কি হবে, Br হবে আর এখানে H হবে, দ্যাট মিন্স CH3CH2CH2Br। আচ্ছা, তারপর হচ্ছে আমরা HCl প্লাস পারঅক্সাইড যদি দেখি, তাহলে কি এটা অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের, আচ্ছা এখানে লিখে নাও, এটা কি মার্কোনিকভ প্রোডাক্ট, মার্কোনিকভ, এটা কি, এটাও মার্কোনিকভ, এটা কি, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ মানে খারাসের পারঅক্সাইড, অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের পারঅক্সাইড নীতি অ্যাপ্লাই হয়েছে, খারাসের পারঅক্সাইড নীতি, সহজে কিভাবে বুঝবো, তেলে মাথায় তেল না দেওয়া, আর মার্কোনিকভ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া, খারাসের পারঅক্সাইড নীতি, ভালো কথা। এটাও কি খারাসের পারঅক্সাইড নীতি, কারণ কি HCl এর সাথে পারঅক্সাইড আছে, ভালো কথা। তার মানে CH3CH একটা হাত ফাঁকা হয়েছে, এখানে কি CH2 একটা হাত ফাঁকা হয়েছে, এখানে বসবে কি, এখানে বসবে Cl, হ্যাঁ তেলে মাথায় তেল না দেওয়া, আর এখানে বসবে H, অর্থাৎ CH3CH2CH2Cl। এবার হচ্ছে আমরা যদি হাইড্রোজেন আয়োডাইডের সাথে পারঅক্সাইড দিই, কি দেখলাম, রিঅ্যাকশন হবে না, পারঅক্সাইড, এটা কি নো রিঅ্যাকশন, আলহামদুলিল্লাহ। তো এই মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভ 10 স্টার ছিল আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নাও। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বেয়ার পরীক্ষা বা অক্সিডেশন অফ অ্যালকিন। 4 নম্বর হলো বেয়ার পরীক্ষা বা অক্সিডেশন অফ অ্যালকিন, মানে কি অ্যালকিনের জারণ, অক্সিডেশন অফ অ্যালকিন, ঠিক আছে। আচ্ছা, তোমরা আগে এটা লেখো। তো এই বেয়ার পরীক্ষা বা অক্সিডেশন অফ অ্যালকিন, এই পরীক্ষা দ্বারা মূলত এটা একটা কি অসম্পৃক্ততার পরীক্ষা, বা এটা দ্বারা অ্যালকিন শনাক্তকরণ যায়, ঠিক করা যায়, ঠিক আছে। এটা একটা কি একই সাথে অসম্পৃক্ততার পরীক্ষা, মানে ওই ব্রোমিন দ্রবণ পরীক্ষার মতোই, যেটাতে কি বর্ণ দ্রবীভূত হয়, এটা তো বর্ণ দ্রবীভূত হয়, কিন্তু এটার মেকানিজমটা ভিন্ন, মানে এখানে হয় কি, এখানে জারণ হয়, ঠিক আছে। আর জারণ হওয়া মানে কি, অর্গানিকে অক্সিজেন সংখ্যা বাড়া, আমি নোট আকারে লিখে দিচ্ছি, সমস্যা নেই, তাহলে তোমরা লেখো এটা কি, এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা, হ্যাঁ এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা, এবং একই সাথে কি অ্যালকিন শনাক্তকরণ যায়। এই পরীক্ষা করার দ্বারা কি করা যায়, অ্যালকিন শনাক্তকরণ করা যায়। দ্রুত লেখো তোমরা।
আচ্ছা, তো একটা নোট লিখবে। নোটটা হচ্ছে, তো এই পরীক্ষায় মানে এই যে বেয়ার পরীক্ষায় মূলত KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার হয়। তো এই নোটটা আমি লেখা, আমরা কি জানি ইতিমধ্যে যে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো শক্তিশালী জারক। জারক কি করে? অন্যকে জারিত করে, শক্তিশালী। আর অর্গানিকে জারিত করা মানে কি? অর্গানিকে জারিত করা মানে হচ্ছে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া, মানে যে প্রোডাক্ট হবে সেখানে অক্সিজেন সংখ্যা কি বাড়বে যদি জারিত হয়, ঠিক আছে। আচ্ছা, তো KMnO4 হলো শক্তিশালী জারক, ঠিক আছে। এবং অর্গানিকে কি জানলাম আমরা? অর্গানিকে জারণ বা অক্সিডেশন মানে, জারণ বা অক্সিডেশন মানে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তো যেমন আমি হচ্ছে এখন একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে ইথিন। ইথিন কি? ইথিন একটা অ্যালকিন, মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। কার্বন কার্বন ডাবল বন্ড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, ইথিন। এবং বেয়ার পরীক্ষায় কি ব্যবহার করা হয়? KMnO4 ব্যবহার করা হয়। ক্ষারীয় KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং কি ক্ষারীয় পটাশিয়াম মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন কথা হচ্ছে KMnO4 এর বর্ণ কি? KMnO4 এর বর্ণ হচ্ছে গোলাপি। কি বর্ণ? গোলাপি বর্ণ, ঠিক আছে, গোলাপি বর্ণ, ঠিক আছে। এখন কি করবে মূলত এই বিক্রিয়ায়? একদম সহজে বুঝি। এই যে একটা অ্যালকিন আছে, এই যে একটা অ্যালকিন আছে, এই অ্যালকিনের কি হবে? যে সিগমা বন্ড যেটা এটা থাকবে, আর হচ্ছে পাই বন্ডটা কি ভেঙে যাবে। ভালো কথা, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, সিগমা বন্ডের মতো আছে, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, পাই বন্ডটা ভেঙে গেছে। তাহলে একটা পাই বন্ড ভাঙলে এই কার্বনের কি? এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনটার একটা হাত ফাঁকা হবে। এখন কথা হচ্ছে এই KMnO4টা কি? জারক, তীব্র জারক। জারক কি করবে? জারক ইথিনকে জারিত করবে। আর অর্গানিকে জারিত হওয়া মানে কি? অর্গানিকে জারিত বা জারণ হওয়া, অর্গানিকে জারণ হওয়া বা অক্সিডেশন মানে হলো অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া। অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া, দ্যাট মিনস এখানে অক্সিজেন সংখ্যা বাড়বে। তো এখানে হচ্ছে মূলত দুইটা অল মানে দুইটা ওয়েজ যুক্ত হয়। একটা যদি ওয়েজ হয় তাহলে কি আমরা জানি সাফিক্স হিসাবে, মানে এটা কি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা পাই যে একটা ওয়েজ যুক্ত হলে সাফিক্স হিসাবে আমরা অল ধরি, শুধু অল ধরি। আর দুইটা ওয়েজ যদি যুক্ত হয় তখন আমরা গ্লাইকল, তখন সেটাকে আমরা বলি গ্লাইকল। তার মানে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। এটার নাম হচ্ছে কি? ইথিলিন গ্লাইকল। এবং এই যে ইথিলিন গ্লাইকল আমরা পাইলাম, ইথিলিন গ্লাইকল এটা হলো মূলত বর্ণহীন, ঠিক আছে। যে কম্পাউন্ডটা আমরা পাইছি ইথিলিন গ্লাইকল, মানে মেইন প্রোডাক্ট হিসেবে যে কম্পাউন্ডটা আমরা পাইছি, মেইন উৎপাদ বা প্রধান উৎপাদ হিসেবে, সেটা হচ্ছে কি? বর্ণহীন। বাট আমরা শুরুতে ছিল কি? আমাদের মূলত শুরুতে ছিল হচ্ছে গোলাপি। তো গোলাপি বর্ণ দ্রবীভূত হয়েছে, মানে বর্ণহীন হয়ে গেছে। দ্যাট মিনস এটা দ্বারা ইজিলি আমরা বুঝতে পারি যে কি ছিল ওখানে? অ্যালকিন ছিল। অর্থাৎ এটা একটা অসম্পৃক্ততার পরীক্ষা। কারণ কি? যেহেতু অ্যালকিনে কি পাই বন্ড আছে, আর পাই বন্ড থাকা মানে কি? পাই বন্ড থাকা মানে হচ্ছে এটা একটা অসম্পৃক্ত জৈব যৌগ, অর্থাৎ আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, আশা করি এই রিঅ্যাকশনটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আর ব্যাপার হচ্ছে এক্সামে জাস্ট একটু আমরা মডিফাই করে লিখবো, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি। ফর এক্সাম, এই যে এটা কি? ইথিনটা তো এইভাবে লেখা যায়, CH2 ডাবল বন্ড CH2, অথবা এই H2টাকে এইখানে দিলেও হয়, একই কথা, যেইলেও সেই কত। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে KMnO4 নিয়েছিলাম না, গোলাপি বন্ডের কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি? KMnO4 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষারীয় মাধ্যমে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, ঠিক আছে। তো এটা কি? জারক, মানে এই দুটোর কন্ট্রিবিউশনের ফলে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। জাইমান অক্সিজেন মানে কি? সদ্য প্রস্তুত অক্সিজেন। আর হচ্ছে H2O থাকে এবং উৎপন্ন হয় কি? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। দ্যাট মিনস CH2OH। এই H2টাকে এখানে দিলেও হয়, কোনো সমস্যা নেই, যেলেও সেই কত, এখানে CH2OH। দ্যাট মিনস ইথিলিন গ্লাইকল বর্ণহীন। এই একই জিনিস, জাস্ট আমরা কি করছি? একটু মডিফাই করে লিখছি, আর কিছুই না। ইথিলিন কি এখানটাতে জাস্ট একটু মডিফাই করছি, এভাবে তোমরা রাখো, কোনো সমস্যা নাই, জাস্ট এখানটাতে একটু মডিফাই করে দেবে, ব্যাস। ইথিলিন গ্লাইকল যেটা হচ্ছে আমাদের বর্ণহীন। এটাতে আমরা ইজিলি আমরা দেখা যাচ্ছে কি অ্যালকিন শনাক্তকরণ বা অসম্পৃক্ততার পরীক্ষাটা করতে পারি। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আজকে আমাদের লাস্ট রিঅ্যাকশনে চলে যাব, যেটা আমাদের 10 স্টার রিঅ্যাকশন, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওজোনোলাইসিস অফ অ্যালকিন। আচ্ছা, আমি একটু ঠিক করে নেই।
ওকে, পাঁচ নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে ওজোনোলাইসিস অফ অ্যালকিন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। কত স্টার? 10 স্টার রিঅ্যাকশন। আমার 3 স্টার মানে হচ্ছে কি 10 স্টার। সবাই তোমরা 3 স্টার দিবে, আমার 3 স্টার মানে হচ্ছে 10 স্টার। আর ওজোনোলাইসিস অফ অ্যালকিন, এখন কথা হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস দ্বারা মূলত কি করে, সেটা হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে ওজোনোলাইসিস করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এসএসসি এমসিকিউর জন্য। সেটা কি, সেটা হচ্ছে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য ওজোনোলাইসিস করা হয়। দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করার জন্য ওজোনোলাইসিস করা হয়। তো ওজোনোলাইসিস হচ্ছে যে খুবই সহজ একটা রিঅ্যাকশন, একেবারে ইজি, একেবারে ইজি। আমি জাস্ট হচ্ছে প্রথমে করি, যেমন আমি প্রথমে ইথিনেরটা করি, ইথিনের ওজোনোলাইসিসটা করি। ইথিন কি, ইথিন একটা অ্যালকিন, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে ইথিনের ওজোনোলাইসিসটা আমরা করি। ইথিন কি, কারণ কারণ দ্বিবন্ধন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এটা কি, এটা হচ্ছে ইথিন। ওকে, এখন ওজোনোলাইসিসে হচ্ছে প্রথমে আমরা কি করবো, প্রথম স্টেপে আমরা ওজোন CCl4 ব্যবহার করবো। আচ্ছা, CCl কি, কার্বন টেট্রা ক্লোরাইড, যেটা কি, যেটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা জৈব দ্রাবক, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে প্রথম স্টেপে এই যে ওজোনোলাইসিস করলাম, তাহলে প্রথমে কি হবে, প্রথমে জাস্ট কিচ্ছু না, প্রথমে হচ্ছে ঘরবাড়ি তৈরি হবে, ঠিক আছে। তো আমি ঘরবাড়ি বানাই। কার্বন, ভালো কথা, কার্বনের সাথে যেভাবে এই সেটটা যেভাবে ছিল সেইভাবেই, একদম ইজি। জাস্ট তোমরা গভীর মনোযোগ সহকারে দেখো এবং লিখতে থাকো, ঠিক আছে। এখানে যেরকম ছিল ওইরকমই লিখবো, H। ওকে, আবার এখানে যেরকম একটু ফাঁকা রাখি, এখানে যেরকমটা মানে ঘরবাড়ি বানাচ্ছি আর কি, এখানে যেরকম ছিল CH, ঠিক ওইভাবেই রাখবো। এবং মাঝখানে কি, ওজন কি, ওজন হচ্ছে, ওজনের মধ্যে একটা ওজন মানে একটা ওজন অণুর মধ্যে কয়টা অক্সিজেন পরমাণু আছে, 3টা অক্সিজেন পরমাণু আছে। ওই 3টাকে সুন্দর মতো সাজায় গুছিয়ে একটা ঘরবাড়ি তৈরি করতেছি। তো ঘরবাড়িটা বানাই, খুবই সুন্দর একটা ঘরবাড়ি হবে, দেখো, ঠিক আছে। এই যে 3টা অক্সিজেন কি করলাম আমরা, 3টা অক্সিজেনের সমন্বয়ে কি করলাম, একটা ঘরবাড়ি বানাইলাম, ঠিক আছে। তো আমি একবার চেক করতেছি, হ্যাঁ ঠিক আছে। তো ঘরবাড়ির একটা খুঁটি সুন্দর হয় নাই দেওয়া। আচ্ছা, তো এখন কি হবে, সিম্পলি ঘরবাড়িটা, আচ্ছা তাহলে কথা হচ্ছে পরের স্টেপে আমরা কি করব, জিঙ্ক হিট এবং ওয়াটার, মানে জিঙ্ক হিট অ্যান্ড H2O ব্যবহার করবো। জিঙ্ক হিট, প্রথম ধাপে ওজোন CCl4, যার ফলে কি ঘরবাড়ি তৈরি হলো। পরের ধাপে জিঙ্ক হিট অ্যান্ড ওয়াটার ব্যবহার করতেছি, জিঙ্ক হিট অ্যান্ড H2O। এই জিঙ্ক হিট এবং H2O প্রভাবে কি হবে, এই ঘরবাড়িটা ভেঙে যাবে। তো ভাঙারও একটা টেকনিক আছে। ভাঙার টেকনিকটা কি, এই যে মাঝখানে যে অক্সিজেনটা, এটা বাদ দিয়ে দুই সাইড দিয়ে এইভাবে ভাঙতে হবে। এবং সবগুলো সেম প্রসিডিউর, যত ধরনের অ্যালকিনি তোমাদের দেখ না কেন, সেম প্রসিডিউরে তোমরা করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। পরে আমি একটা মানে নিনজা টেকনিক দিয়েছি, যে নিনজা টেকনিক দিয়া তোমরা MCQতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে 3 সেকেন্ডসের মধ্যে তোমরা MCQতে কি অ্যাপ্লাই করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তো এটা হচ্ছে কি ঘরবাড়িটা, এই যে মাঝখানে অক্সিজেনটা রেখে এবার ঘরবাড়িটা ভাঙবে, একদম ইজিলি ঘরবাড়িটা ভাঙবে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, জিঙ্ক হিট অ্যান্ড H2O প্রভাবে কি ঘরবাড়িটা ভাঙলো, ভালো কথা। তাহলে এখন আমরা কাদের পাবো, এখানে দেখো HCH ওদের মতোই আছে, এবং এর সাথে একটা অক্সিজেন আছে, ভালো কথা। এবং এই যে হাতটা, এই ঘরবাড়িটা ভাঙার ফলে এই হাতটা কি, এই হাতটা ফ্রি হয়ে গেল, একটা ফ্রি হয়েছে। এবং এখানে এই কার্বনের এই হাতটা কি, এই হাতটা ফ্রি হইলো। তাহলে টোটাল কয়টা হাত ফ্রি হয়েছে, 2টা হাত। তাহলে 2টা হাতই তো মূলত কি, 2টা হাত বা 2টি ইলেকট্রন, মানে একজন ইলেকট্রন শেয়ার করেই তো মূলত কি সমযোজী বন্ধন গঠিত হয়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে একদম সহজে বুঝো, এই হাত আর এই হাত পরে কি ইজিলি, এই হাত আর এই হাত পরে ইজিলি যুক্ত হয়ে যেতে পারবে। অর্থাৎ
দুইটা হাত বা দ্বিযোজী, দ্বিযোজী হচ্ছে দ্বিযোজী মৌলকে অক্সিজেন, তাহলে এই অক্সিজেন যেটা আছে কার্বনের সাথে অক্সিজেন এটা হবে কি দ্বিযোজী। দ্যাট মিনস HCH ওদের মতোই থাকবে, মানে এইচ এর সাথে দেখো সহজে আমি বুঝাই, এইচ এর সাথে হাইড্রোজেনের সাথে কার্বন একক বন্ধনের সাথে একক বন্ধন হিসেবে যুক্ত ছিল সেভাবে দিলাম, প্লাস এই যে হাইড্রোজেন এটাও কি একক বন্ধন হিসেবেই যুক্ত আছে সেভাবেই দিছি। বাট এই যে অক্সিজেনের সাথে কি এই অক্সিজেনের সাথে আছে ভালো কথা, কিন্তু এই এখানের একটা হাত আর এটুকুর একটা হাত এই টোটালটা মিলে আছে কি একটা বন্ধন হিসেবে যুক্ত হয়েছে। তার মানে এই একটা বন্ধন আর এইটা আর এইটার কন্ট্রিবিউশন আর একটা বন্ধন, দ্যাট মিনস দ্বিযোজী, দুইটা বন্ধন গঠিত হয়েছে, মানে দুইটা বন্ধন কি দ্বিযোজী হিসেবে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত আছে। অর্থাৎ এটা কি HCHO, HCHO কি দেখো তো লেখা লাগবে না, HCHO কি মিথানল না বা ফর্মালডিহাইড বা মিথানল না, HCHO। CHO কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক, CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আর প্রথম অ্যালডিহাইডটা কি মিথানল, তার মানে এটার নাম কি মিথানল। এখন তোমরা একটা ব্যাপার খেয়াল করো, মিথানল কিন্তু একটা অ্যালডিহাইড, তো তোমরা এখানে নিচে লিখে নাও, বাট এই HCHO লেখার দরকার নেই, কারণ এটা তো তোমরা বুঝছো, ঠিক না? বা লিখতেও পারো তোমাদের সুবিধার্থে, সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে লিখে নাও যাতে তোমরা পরে রিভিশন দিলে ইজিলি ধরতে পারো। তাহলে এটা কি অ্যালডিহাইড, কি পেলাম একটা অ্যালডিহাইড পেয়েছি। এখন কথা হচ্ছে অ্যালডিহাইড কিন্তু এক অনুপায় নেই, মানে 1 মলিকিউল কিন্তু নেই, 2 মলিকিউল পাইছি। কেন? কারণ এই সাইড থেকে খেয়াল করো, এখানে আছে HCH এবং এই কার্বনের সাথে যে অক্সিজেন আছে এখান থেকে একটা হাত আর এখান থেকে একটা, দুটোর কন্ট্রিবিউশনে কি আরেকটা বন্ধন, অর্থাৎ মানে এই যে দুইযোজী মানে কার্বন আর অক্সিজেনের কি বন্ধনটা যে দ্বিযোজী হবে সেম জিনিস কিন্তু পাইছি, HCHO সেম জিনিস পেয়েছি। অর্থাৎ এখানে কি 2 মলিকুলার অফ HCHO মানে 2 মলিকুলার অফ কি মিথানল বা ফর্মালডিহাইড পেয়ে গেছি আমরা। এবং এই যে মাঝখানের যে অক্সিজেনটা এইটার সাথে কি এই যে জিঙ্কের সাথে এবং এই জিঙ্ক এবং এই অক্সিজেনের কন্ট্রিবিউশনে কি উৎপন্ন হবে, জিঙ্ক অক্সাইড, বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে হচ্ছে জিঙ্ক অক্সাইড। ওকে, আচ্ছা, তো আমরা না এটা বুঝলাম, সিকিউ তো আমরা এইভাবে দিব, ঠিক আছে? এমসিকিউ টেকনিকটা একটু পরে দেখাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে কি, দ্বিতীয় আরেকটা ওজোনালাইসিস করি। দ্বিতীয় ওজোনালাইসিসটা অনেকটা এরকম, কার্বন কার্বন ডাবল বন্ড, একটা অ্যালকিন নেই, কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আছে CH3, এখানে আছে CH3, এটার নাম কি দেখার দরকার নাই, জাস্ট আমরা দেখতেছি কার্বন কার্বন ডাবল বন্ড, এটা অ্যালকিন, সেটা নিয়ে কাজ করতেছি। এখানে আছে CH3, এখানে আছে H। এখন আমাকে এটার ওজোনালাইসিস করতে দিল, অর্থাৎ প্রথম ধাপে কি ওজন CCl4 মানে ওজন এবং কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? তো যথারীতি আমাদের কি হবে, সেম থাকবে এবং মাঝখানে কি ঘরবাড়ি তৈরি হবে। তাহলে আমরা এটা করি, অ্যালকিনের ওজোনালাইসিস। তো এখানে কি ছিল, কার্বন ছিল, এখানে CH3 ছিল, ভালো কথা, এখানে নিচে H ছিল, ভালো কথা, আর এই একটু ফাঁকা রাখি, এখানে কি কার্বন ঘরবাড়ি তৈরির জন্য এতটুকু ফাঁকা রাখলাম, আর এই সেম বাম পাশে যেরকম সেম লিখছি ডান পাশেও সেম লিখতেছি, অর্থাৎ কার্বন এটা সেম সেম এটা বসাই দিই, CH3, দেন হচ্ছে এখানে কি, এখানে CH3। আর কথা হচ্ছে কি হবে, এই যে ওজোনালাইসিসের ফলে ওজন CCl ফলে কি হবে, ঘরবাড়ি তৈরি হবে। দ্যাট মিনস কয়টা অক্সিজেন পরমাণু একটা ওজন অণুর মধ্যে 3টা। তাহলে ঘরবাড়িটা খুব সুন্দরভাবে আমরা তৈরি করি, মানে তৈরি করার চেষ্টা করি আর কি, ততটা সুন্দর হয় না, হোয়াট এভার। এবং জিঙ্ক হিট অ্যান্ড H2O, এটার ফলে কি হবে, ঘরবাড়ি ভেঙে যাবে, মাঝখানের এই অক্সিজেনটা ভাঙা যাবে না, কারণ এর সাথে জিঙ্ক অক্সাইড প্রভাবে কি হবে, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে, প্লাস জিঙ্ক অক্সাইড, জিঙ্ক আর এই অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড। এখন কথা হচ্ছে এখানে কি থাকে, CH3CH আর এখানে অক্সিজেন এবং এই যে এক হাত দুই হাত তারা মিলে দ্বিযোজী অক্সিজেন, অর্থাৎ আমরা ইজিলি বলতে পারি CH3-র সাথে কার্বন কি সিঙ্গেল বন্ড এবং কার্বনের সাথে হাইড্রোজেন কি সিঙ্গেল বন্ড, কিন্তু কার্বনের সাথে অক্সিজেন একটা ঠিক আছে, বুঝলাম যে একটা বন্ড। এবং কথা হচ্ছে এই এখান থেকে কি একটা হাত, এখান থেকে একটা হাত, এই দুইটা হাতের কন্ট্রিবিউশনে একটা আলাদা বন্ড বা বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ দ্বিবন্ধন বা দ্বিবন্ধন কাদের, কার্বন এবং অক্সিজেনের দ্বিবন্ধন। CH3CHO কি, CH হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক এবং CH3CHO মানে কি ইথানল, এটা কি একটা অ্যালডিহাইড যেখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা, কারণ কি কার্যকরী মূলক একটা কার্বন এক্সট্রা নিয়ে আসছে CHO, যেটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, ভালো কথা। তার মানে কি এটার নাম হচ্ছে ইথানল প্লাস কি হবে CH3C, CH3 সাথে কার্বন কি সিঙ্গেল বন্ড, CH3C, এখানে কি CH3 সাথে কার্বনের সিঙ্গেল বন্ড এবং CH3 সাথে কার্বনের সিঙ্গেল বন্ড, CH3C CH3, ওকে। এবং এই কার্বনের সাথে এই যে অক্সিজেন এটা কি
সিঙ্গেল বন্ডে আছে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে এইখানে কি, এখানে একটা হাত এবং এইখানে একটা হাত, এই দুটো হাতের কন্ট্রিবিউশন আর একটা বন্ড আমরা বন্ধন পাবো। তার মানে আগে একটা বন্ধন ছিল, এখন একটা বন্ধন, অর্থাৎ দ্বিবন্ধন। মানে ইজিলি আমি সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে কি এটা, এখন খেয়াল করো, এটা কিন্তু CH3 কি একটা, যেটাকে আমরা বলি মিথাইল মূলক, যেটা একটা অ্যালকাইল মূলক। তাইলে যেটাকে আমরা বলতে পারি RCHO কি অ্যালডিহাইডের কার্যকরী মূলক। আর এখানে কি, এখানে হচ্ছে RCO, আবার এখানে একটা আর আসছে, অর্থাৎ এখানে এইচ এর বদলে এখানে আর আসছে। দ্যাট মিনস এটা কি, এটা একটা কিটোন। এটা কি, এটা একটা কিটোন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কিটোনের সাফিক্স হচ্ছে ওন। আর এখানে কার্বন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। তার মানে এটার নাম হচ্ছে প্রোপানন কি, তোমরা কেউ ভয় পাবে না, জাস্ট এই ব্যাপারটা চেষ্টা করবে নিজেরা অবশ্যই। আর দেখা যাচ্ছে যখন আমি অ্যালডিহাইড কিটোন পড়াবো তখন এই ব্যাপারগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রোপানন। বাট এখন কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে 5-6 বার বুঝে প্র্যাকটিস করে এগুলো মাস্ট, সকল রিয়াকশন একদম ঝাড়া মুখস্থ রাখতে হবে ইনশাআল্লাহ। প্রোপানন কি, প্রোপানন হচ্ছে একটা কিটোন। আর এখানে CH3CHO, এটা কি, এটা একটা অ্যালডিহাইড। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানল কি, ইথানল একটা অ্যালডিহাইড। ওকে, তো এইটা ছিল সিকিউর জন্য। সিকিউতে আমরা এইভাবে আনসার করবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে MCQতে দিলে কি আমাদের এত বড় করে করার টাইম আছে? আমাদের তো MCQতে 3-4 সেকেন্ডের, মানে হ্যাঁ ঠিক আছে, একটার জন্য দেখা যাচ্ছে 30 to 40 সেকেন্ডস পাই, কিন্তু কথা হচ্ছে অর্গানিকের জন্য আমরা টাইম সেভ করলাম, যেগুলো ম্যাথমেটিক্যাল ওগুলোতে একটু টাইম বেশি নিলাম, ঠিক না? এইভাবেই তো হয়, কারণ টাইমের মধ্যে অ্যাকুরেটলি আনসার করা, এটা হচ্ছে আমাদের একদম মেইন টার্গেট থাকতে হবে MCQতে ইনশাআল্লাহ। তো MCQ টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই টেকনিকটা তোমরা MCQতে ব্যবহার করবে। কোথায় ব্যবহার করবে? MCQতে। যেমন প্রথমে আমি রিঅ্যাকশনে কাকে ব্যবহার করছিলাম, ইথিনকে ব্যবহার করছিলাম। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। এবং টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে দ্বিবন্ধন ভেঙে এখন অক্সিজেন যুক্ত করা, দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন যুক্ত করা, দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন যুক্ত করা। কিচ্ছু না, জাস্ট এই যে সিম্পল দ্বিবন্ধনটা ছিল, এই দ্বিবন্ধনটা এখানে জাস্ট একটা, এই যে দেখা যাচ্ছে এই যে বাম সাইডে যে ছিল তার আগে বসাই কার্বন এইচ, মানে কার্বনের সাথে এইচএইচ, কার্বনের সাথে এইচএইচ, ভালো কথা। এখন এই যে দ্বিবন্ধন ছিল না, এই দ্বিবন্ধনটাতে মাঝখান দিয়ে ভাঙলাম, ভাঙে এখানে জাস্ট একটা অক্সিজেন লাগাই দিছি। বাম সাইডে একটা অক্সিজেন লাগাবো, আবার ভাঙা ডান সাইড দিয়ে এখানে একটা অক্সিজেন লাগাবো। তাহলে এখানে বাম সাইড দিয়ে এটা যদি ভাঙি, ভাঙে একটা অক্সিজেন যুক্ত করি, তাহলে কি হলো? ওই যে আগে যে জিনিস পেয়েছি সেই জিনিস হয়েছে HCHO, যেটার নাম কি মিথানল, প্লাস এটা ডান সাইড দিয়ে কি করলাম, HC, সেম জিনিস রাখছি, HCH, এখানে কি এটা ভাঙছি মাঝখান দিয়ে, সেখানে অক্সিজেন লাগাই দিছি। তাহলে এটা কি HCHO, দ্যাট মিন্স কি পেলাম, 2 molecular অফ মিথানল, HCHO, 2 molecular অফ কি মিথানল বা ফর্মালডিহাইড। ওই যে সিকিউতে যে জিনিসটা করছি একই জিনিস পাইছি, জাস্ট কত এটা তোমাদের হচ্ছে করতে, এটা দেখেই তোমরা অনেকে পারতে পারবে। আর যদি লেখাও করো, ম্যাক্সিমাম তোমাদের একদম ম্যাক্সিমাম হলে তোমাদের 10 সেকেন্ডস বা 10 সেকেন্ড সময় লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড যে রিঅ্যাকশনটা করছিলাম সেটা দেখাই। এখানে ছিল CH3, কার্বনের সাথে যুক্ত ছিল, এখানে ছিল H, এখানে কার্বনের মানে একটা অ্যালকিন নিয়েছিলাম, কার্বন কার্বন কি ডাবল বন্ড, এখানে ছিল কি, এখানে ছিল একটা CH3, এখানে কি ছিল, একটা CH3 ছিল। তাহলে কি করবো, ওজোনালাইসিস করতে দিচ্ছে, মনে করো যে জাস্ট কিচ্ছু না, দ্বিবন্ধন ভেঙে কি করবো, দ্বিবন্ধন ভেঙে সেম পজিশন রাখে কি এখানে অক্সিজেন যুক্ত করবো, দ্বিবন্ধন ভেঙে অক্সিজেন যুক্ত করবো, আর কিচ্ছু না। তাহলে এখানে কি ছিল, CH3 কার্বন, এখানে ছিল একটা হাইড্রোজেন, কিচ্ছু না, জাস্ট এখানে কি করলাম, একটা এই দ্বিবন্ধনটার মাঝখান বরাবর ভাঙছি, এখানে একটা অক্সিজেন যুক্ত করছি। আবার এটা কি করবো, সেম ভাবে বসে দ্বিবন্ধনটাকে মাঝখান দিয়ে ভাঙবো, এখানে একটা অক্সিজেন যুক্ত করবো। তাহলে প্লাস এখানে সেম জিনিস লিখি, CH3 কার্বন CH3, প্লাসটা একটু ছোট করে লিখি। এখান থেকে কি করছি, দ্বিবন্ধনটার মাঝখান বরাবর ভাঙছি, এখানে কি অক্সিজেন যুক্ত করছি।
তাহলে এটা কি CH3CO, মানে এটা তোমরা যদি বুঝতে কারো কষ্ট হয় এইভাবে লিখতে পারো, কার্বনের সাথে CH3 কি আছে, মানে সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ CH3 কার্বন আছে কি সিঙ্গেল বন্ডে, এইভাবে লিখলাম। আবার এখানে CH3 কি কার্বনের সাথে সিঙ্গেল বন্ডে আছে, আর এই অক্সিজেনের সাথে কি ডাবল বন্ডে আছে, থাকবেই তো দ্বিতীয়। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে RCOR, মানে কিটোনের কার্যকরী মূলক। তার মানে এটার নাম কি, কার্বন 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 3 কার্বন বিশিষ্ট প্রোপানন, যেটা একটা কিটোন দেখেছিলাম। আর এটা কি CH3CHO, মানে সহজে আমি লিখেছি কার্বনের সাথে CH3 কি, যদি কারো বুঝতে কষ্ট হয়, কার্বনের সাথে CH3 আছে সিঙ্গেল বন্ডে, ভালো কথা, এবং কার্বনের সাথে হাইড্রোজেন আছে সিঙ্গেল বন্ডে, ভালো কথা, আর কার্বনের সাথে অক্সিজেন আছে ডাবল বন্ডে, এইভাবে লিখলাম। তার মানে কি CH3CHO মানে ইথানল, যেটা একটা অ্যালডিহাইড। তো আমি আশা করতেছি শর্টকাটটাও আমাদের বোঝা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো এখন আমি সামারি করে দিব, দেন আমি তোমাদেরকে HW দিব। আচ্ছা, তোমরা লিখে নাও দ্রুত। আচ্ছা, সামারি লিখতেছি আমি। সামারি টানতেছি। তো সামারিতে প্রথমে প্রোপেন নিয়ে কাজ করছিলাম আমরা। CH3 CH ডাবল বন্ড CH2 2 3 4 2 4, চারটা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। দেন যে কাজটা করছিলাম আমি একটা একটা করি। প্রথমে আমরা হাইড্রোজেন সংযোজন করছিলাম, ঠিক আছে, হাইড্রোজেন সংযোজন। সেটা কিসের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করছিলাম, হচ্ছে নিকেল বা প্যালাটিনাম প্রভাবক, এবং তাপমাত্রা ছিল 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। কি পাইছিলাম হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন পাইছিলাম, অর্থাৎ প্রোপিন থেকে কি পাবো, তাইলে প্রোপেন পাবো, CH3 CH2 CH3, যেটার নাম কি ছিল আমাদের, প্রোপেন ছিল, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করছিলাম, ব্রোমিনের সাথে, মানে ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়েছিল, ব্রোমিন দ্রবণ টেস্ট, যেটা কি একটা অসম্পৃক্ততার টেস্ট বা অ্যালকিন শনাক্তকরণের টেস্ট ছিল, ঠিক আছে। ব্রোমিন দ্রবণের পরীক্ষা, ব্রোমিন এবং কি ব্রোমিন CCl4, ব্রোমিনের বর্ণ কি ছিল, লাল বর্ণ, এবং পরীক্ষার পর বর্ণহীন দ্রবণে পরিণত হইতো, অর্থাৎ CH3 CHBr, এখানে কি CH2, এখানে Br, অর্থাৎ 1 2 দেখা যাচ্ছে যে 1 2 ডাইব্রোমো প্রোপেন, এবং এটা যে যৌগটা পাইতে সেটা কি বর্ণহীন ছিল। এই বর্ণহীন দেখে বুঝতে পারে এটা অসম্পৃক্ততার পরীক্ষা, বা এখানে অ্যালকিন আছে, বা অ্যালকিন শনাক্তকরণ পরীক্ষা। পরে আমরা KMnO4 এবং পরে Br পরীক্ষা দেখছিলাম। এগুলো কিন্তু সব অ্যালকিনের রিয়াকশন বা অ্যালকিনের বিক্রিয়া। KMnO4 ক্ষারীয় মাধ্যমে ছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড। কি হইতো, এখানে একটা অল আর একটা অল উৎপন্ন হইতো, অর্থাৎ প্রোপাইলিন ইথিলিন দিয়ে দেখছিলাম, ইথিলিন বা ইথিন দিয়ে দেখছিলাম হচ্ছে ইথিলিন গ্লাইকল পাইতাম। তাহলে প্রোপিন দিয়ে কি পাবো, অবশ্যই প্রোপিলিন গ্লাইকল পাবো, অর্থাৎ CH3 CHOH, দুইটা OH থাকলে মানে গ্লাইকল, ঠিক আছে। CH2OH মানে কি প্রোপিলিন গ্লাইকল, ওকে। তারপর আমরা দেখছিলাম কি, আমরা ওজন অ্যানালাইসিস করছিলাম, ওজন, তারপর কি ওজন CCl4 জিঙ্ক হিট ওয়াটার, একবারে লিখতেছি ওজন CCl4 জিঙ্ক হিট ওয়াটার H2O। তাহলে আমরা কি পাইছিলাম, মাঝখানে দ্বিবন্ধন ভেঙে ওখানে অক্সিজেন যুক্ত করা, অর্থাৎ CH3CHO ইথেনল প্লাস, এখান থেকে কি পেয়েছিলাম HCHO, অর্থাৎ মিথানল, ঠিক আছে। আমি শর্টকাট অ্যাপ্লাই করে দ্রুত লিখে দিছি আর কি। এবার আমরা কি করছিলাম, এবার আমরা মার্কনি কাপ অ্যাপ্লাই করছিলাম। মার্কনি কাপে কি ছিল, অনেকগুলো ছিল, HCl HBr, যে কোনোটা, আমি HBr দিয়ে রাখি, হাইড্রোজেন ব্রোমাইড HBr। কোনো পারঅক্সাইড বা H2O2 বা R2O2, অর্থাৎ কোনো পারঅক্সাইড নাই, অর্থাৎ খারাসের নীতি বা অ্যান্টি মার্কনি কাপ অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। কারণ কি, শুধু HBr নিয়ে কাজ করতেছি। তাহলে মেন প্রোডাক্ট হিসেবে কাকে পাবো, অবশ্যই মার্কনি কাপ পাবো। CH3 CH কি পাবো, 2 ব্রোমোপ্রোপেন, Br তেলা মাথায় তেল দেওয়া, মার্কনি কাপ অ্যাপ্লাই করতেছি, CH3, ঠিক আছে। এবার অ্যান্টি মার্কনি কাপ ছিল যেখানে কি পারঅক্সাইড ব্যবহার হতো, HBr এর এক্সাম্পলটাই দিই, HBr, এবং সেখানে কি পারঅক্সাইড অ্যাপ্লাই হতো, মানে H2O2 অথবা R2O2, দ্যাট মিনস এক কথায় বললে পারঅক্সাইড আর কি, হাইড্রোজেন পারঅক্সাইড। আর কি এটা আমরা ইজিলি বলতে পারি পারঅক্সাইড,
যেখানে এটা এটা এইচবিআর এটা কি ছিল, মার্কোনিকফ রুলস অ্যাপ্লাই হতো, মার্কোনিকফ রুলস, যেটা কোন মেকানিজম অ্যাপ্লাই হতো, কার্বোক্যাটায়ন মেকানিজম, ঠিক আছে। আর এটা কি পারক্সাইড থাকলে এটা কি হইতো, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকফ মানে বা খারাসের পারক্সাইড থাকার কারণে, ওকে, অ্যান্টি মার্কোনিকফ। ওকে, এবং এটা কি হইতো, এখানে তেলের মাথায় তেল দেওয়া মার্কোনিকফে, আর H2O এটা কি তেলের মাথায় তেল না দেওয়া, দ্যাট মিনস CH3 CH2 Br, এখানে এইচটা বসে না, CH3 না বসে কি এখানে এইচ বসছে, এইচ ধনাত্মক অংশ যুক্ত হয়েছে আর ঋণাত্মক অংশ এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তেলের মাথায় তেল না দেওয়া, অ্যান্টি মার্কোনিকফ বা খারাসের পারক্সাইড নীতি। কেন? কারণ হচ্ছে এই যে H2O2 বা 2O2 সোজা কথা পারক্সাইড আসার কারণে। আর এটা সিম্পলি মার্কোনিকফ কোন নিয়মে, কার্বোক্যাটায়ন মেকানিজম অনুসারে আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কারণে। তো এই ছিল আমাদের সামারি, এবং এগুলো হচ্ছে যে টপ লেভেলের ইম্পর্টেন্ট রিয়াকশন, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল অ্যালকিন পার্ট। আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি যে আমাদের অ্যালকিন পার্ট যেটা আছে সেটা আমি চেষ্টা করেছি বোঝানোর, এবং আমাদের মোটামুটি ক্লিয়ার, আমি সেটা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। এবার আমি তোমাদেরকে এইচডব্লিউ দেবো, তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নেবে। এইচডব্লিউ তোমরা প্রথমেই যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ এর পড়াটা একবার রিভিশন, ঠিক আছে। প্রথমেই যে কাজটা করবে সিডব্লিউ এর পড়াটা ক্লাস শেষ হওয়া মাত্রই সিডব্লিউ এর পড়া একবার এইচডব্লিউ মানে একবার রিভিশন দিবে। তো এটা একবার রিভিশন দিতে তোমাদের বড় জোর বুঝে একবার রিভিশন দিতে 30 মিনিটস লাগতে পারে বড় জোর, এটা তোমাদের প্রথম কাজ, ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে সিডব্লিউ এর যে বিক্রিয়াগুলো আছে, সিডব্লিউ এর আজকে যে বিক্রিয়াগুলো আমি করাইছি, বিক্রিয়াগুলো 5 থেকে 6 বার, প্রত্যেকটা বিক্রিয়া 5 থেকে 6 বার বুঝে প্র্যাকটিস করে, একদম ঝাড়া মুখস্থ করে ফেলবে, বুঝে প্র্যাকটিস করে ঝাড়া মুখস্থ। আচ্ছা, লাস্ট যে কাজটা করবে তোমরা অ্যালকাইন পার্টটা রিডিং দিবে। অ্যালকাইন পার্ট হাজারি স্যারের বইটা একবার রিডিং দিবে, অ্যালকাইন পার্ট হাজারি স্যারের বইটা একবার রিডিং দিবে, ঠিক আছে। তোমরা এইচডব্লিউটা অবশ্যই দ্রুত তুলে নাও। আচ্ছা, তো এই ছিল হচ্ছে মূলত আজকে তোমাদের ক্লাস। আমি আশা করবো তোমরা অবশ্যই এইচডব্লিউটা টাইমলি করবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।